প্রতিবেদন আছে স্যার, প্রতিবেদন দেখে আপনার কাছে ফিরছি। বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করতে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ৩ বছর মেয়াদী এই কর্মসূচিতে 450 কোটি মার্কিন ডলার অর্থায়নের আশা করছে সরকার। তবে অর্থ ছাড়ের আগে রাজস্ব আদায়, ব্যাংকিং খাতের সংস্কার, বিনিময় হার এবং আর্থিক খাতে স্বচ্ছতা সহ বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি দেখতে চায় সংস্থাটি। রোববার বাংলাদেশ ব্যাংকে IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন ঋণ কর্মসূচির প্রাথমিক আলোচনা শুরু হয়। IMF মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল সপ্তাহ জুড়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে ধারাবাহিক বৈঠক করবেন। নতুন কর্মসূচির অর্থ ব্যবহার করা হবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে। একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করা সহ বেশ কিছু শর্ত থাকছে এবারের ঋণ চুক্তিতে। অর্থনীতিবিদদের মতে IMF এর নতুন কর্মসূচি কেবল অর্থায়নের বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ রূপরেখাও তৈরি করবে। পলিসিগুলোকে ঠিক রাখা, সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে বাজেটটাকে আবার রিস্ট্রাকচার করা, আর্টিফিশিয়ালি হাই রেভিনিউ নাম্বারও তারা অ্যাকসেপ্ট করবে না এবং বলবে যে ব্যয়টাকে একটু কমাতে হবে, তখন ওই ডেফিসিট টার্গেটটাকে ঠিক রেখে এই ধরনের কিছু বিষয় থাকবে। তারপরে রিফর্মগুলোর উপর তারা খুব জোর দেবে। রিফর্মগুলোর মধ্যে হচ্ছে NBR এর রাজস্বের রিফর্ম, এটা একটা বড় পার্ট তাদের সমস্যা, তাদের প্রোগ্রামে, এবং সেখানে তারা জোর দিবে। ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের উপর অবশ্যই জোর দিবে এবং যেসব আইনগুলো হয়ে আছে সেগুলোকে বাস্তবায়নের দিকে নেওয়ার দিকে হয়তো কথা বলবে তারা। সেখানে তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দিয়েছে, তারা চাইবে সেগুলোকে বাস্তবায়ন করার দিকে নিয়ে যাক সরকার। সেটা একটা বড় রকমের রিফর্ম হতে পারে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 470 কোটি ডলার ঋণ চুক্তি হলেও 5 কিস্তিতে 364 কোটি ডলার পায় বাংলাদেশ। সে চুক্তি থেকে এবার বেরিয়ে এসে নতুন চুক্তি করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে চুক্তির আগে শর্ত যাচাই বাছাইয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। কৃষি খাতে কোনো সহায়তা দেওয়া যাবে না, ভর্তুকি দেওয়া যাবে না, এই ধরনের কোনো শর্ত যদি চাপিয়ে দেওয়া হয়, এটা আমাদের উৎপাদনের ক্ষেত্রে সহায়ক হবে না। এই সব ক্ষেত্রে হয়তো সরকার নমনীয় কোনো ভূমিকা নাও নিতে পারে। আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে ঋণ কর্মসূচির কাঠামো চূড়ান্ত হলে পরবর্তী সময়ে বিষয়টি IMF এর নির্বাহী পর্ষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে ডিসেম্বরেই অর্থ ছাড় শুরু হতে পারে। মিনা ফিরদৌস, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন স্যার, প্রথমেই একটু আপনার কাছে আসি স্যার। আমরা সম্প্রতি শুনলাম যে অর্থমন্ত্রী বলছিলেন যে অতীত যে IMF এর চুক্তিটি ছিল সেখানে অনেক চুক্তি আসলে দেশের স্বার্থ সংশ্লিষ্ট ছিল না। তিনি বলছেন যে নতুন করে আবার চুক্তি করা হবে যেখানে দেশের স্বার্থকে সবার আগে দেখা হবে। সরকারের এই উদ্যোগকে প্রথমে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটা তো ঠিকই যে দেশের স্বার্থ অবশ্যই বজায় রাখতে হবে। তবে IMF এর যখন IMF একটা আন্তর্জাতিক সংস্থা, যেটার বাংলাদেশ একজন মেম্বার IMF এর, এবং বাংলাদেশকে সমানভাবে ট্রিট করা হচ্ছে IMF এর কর্তব্য। সেখানে বাংলাদেশের কোনো ক্ষতি করে IMF কোনো চুক্তি করে না। সাধারণত তারাও দেখে নেয় যে বাংলাদেশের অর্থনীতির উপকারটা কী হবে, এই মেজারগুলি কতগুলো সংস্কার তো তারা প্রস্তাব করেছে। বিশেষ করে আর্থিক খাতে তো প্রচুর সংস্কারের দরকার আছে, যেটা অনেক আমি বলবো 2 দশকে কতগুলো সংস্কার, বিশেষ করে আর্থিক খাতে, যেখানে রাজস্ব খাতে, তারপরে যে শুল্ক খাতে, বাণিজ্য খাতে, এখানে অনেক সংস্কারের প্রয়োজন ছিল যেগুলি হয়নি। কিন্তু স্যার সব সংস্কার যদি একসাথে আমরা হাতে নিয়ে যাই, আমাদের সাধ্য তো আছে, মানে সাধ্যের ব্যাপারটাও বিবেচনা করতে হবে। আমরা এর আগে 470 কোটি টাকা ডলারের যেই ঋণ চুক্তিটা ছিল সেটা পুরোপুরি আমরা ছাড় করতে পারিনি এবং নানা ধরনের সংকট সেখানে আমরা অতীতেও ফেস করতে দেখেছি। বিশেষ করে ডলারের দাম বাজার মূল্যে ছেড়ে দেওয়া, আমরা দেখেছি যে তখনকার গভর্নর সেটাকে ধরে রেখে কিছুদিন পরে ছেড়েছে। মানে আমাদের বাস্তবতা তো ভিন্ন, অনেক ক্ষেত্রে তারা যেটা চায় খুব ত্বরিত গতিতে, কিন্তু আমাদের বাস্তবতা তো স্যার অনেক ক্ষেত্রেই ভিন্ন থাকে।
হ্যাঁ, তড়িৎ গতি, এটা গতিটা আমাদেরকে ওটা ম্যানেজ করতে হয়। মানে আমাদের বর্তমান দেশের কনটেক্সটে আমাদেরকে ম্যানেজ করতে হয়। মাঝে মাঝে অসুবিধা হয়, একটু দেরি হতে পারে, কিন্তু আমি এমন কোনো সংস্কার দেখি না যে IMF প্রেস করছে এটাই করতে হবে, যেটা আমার মনে হয় যে IMF বিভিন্ন বিবেচনা করে তারপরে এইসব সংস্কারের প্রস্তাব করে, এবং প্রচুর সংস্কারের প্রয়োজন আছে। এখন আমরা খুব আস্তে আস্তে করতে পারি, আমরা কিছু দ্রুততাতে করতে পারি, সেটা আমাদের বিষয়। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের যত দেরি করব আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক ক্ষতিও তত বেশি হবে। বিশেষ করে এই রাজস্ব খাতে প্রচুর সংস্কারের প্রয়োজন আছে। আমি তো ওই যে ন্যাশনাল টাস্ক ফোর্স ফর ট্যাক্স পলিসি রিফর্ম, এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলাম, আমরা রিপোর্ট দিয়েছি। সুতরাং রাজস্ব খাতে এবং বিশেষ করে ট্যাক্স পলিসি খাতে যেসব রিফর্ম হওয়া দরকার, একটা বড় রিফর্ম তো হচ্ছে যে পলিসি যারা করবে, নীতি যারা নির্ধারণ করবে, এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশন যারা করবে, এ দুটো ভিন্ন হওয়া উচিত। এই আইডিয়াটা অনেক দিন ধরে চলে আসছে, এখন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে। তো এইটাও আমাদের প্রস্তাবে আছে। এবং এই যে পলিসি ডিভিশন, রাজস্ব যে পলিসি ডিভিশন হবে, তাদের যে কি করণীয়, তাদের কি রাজস্ব মানে ট্যাক্স নীতি ফলো করা উচিত, কি সংস্কার করা উচিত, এগুলো কিন্তু আমাদের রিপোর্টে দেওয়া আছে। স্যার, এবছর একটা বড় ভর্তুকি আমরা দেখলাম যে সরকার দিয়েছে, বিশেষ করে প্রায় অনেকগুলো খাতেই, এবং ভর্তুকি আমাদের জ্বালানিতে লাগে, আমাদের কৃষি খাতে লাগে। তো সেই জায়গায় ভর্তুকি ছাড়া আসলে আমরা নর্মালি আমাদের এক ধরনের সংকটে পড়তে হয়। কিন্তু এইবারও তো সরকার দিল, কিন্তু IMF তো এই জায়গাগুলোতে আমাদের সবসময় বলে যে যেন আমরা ভর্তুকিতে না যাই। কতগুলো ভর্তুকি আছে যেখানে মানে প্রয়োজন আছে এবং এটা যুক্তিসঙ্গত। কৃষি ক্ষেত্রে যেমন দরকার, যে ফার্টিলাইজার এসবে দরকার আছে। কিন্তু ধরুন ভর্তুকি, এই যে এক্সপোর্টের উপরে যে সাবসিডি আছে, ভর্তুকি প্রচুর সাবসিডি আছে, কিন্তু এগুলো কিন্তু WTO পরিপন্থী হবে। যখন বাংলাদেশ LDC থেকে গ্র্যাজুয়েট করবে, তখন এক্সপোর্ট সাবসিডি আমরা দিতে পারবো না। ওটা তো তাহলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে এক্সপোর্ট ক্যাশ সাবসিডি না দিয়ে আমরা অন্য কি উপায় করতে পারি, যাতে করে প্রোডাকশন ক্ষেত্রে আমাদের কস্ট যাতে কমতে পারে,